হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ৮টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করা হয়নি, ভাবলাম সকালের সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি করে নিই ক্যামেরার ওপারে, আর তারপরে থেকে ভিডিও শুরু করব। প্রায় বেশিরভাগ সময় তো আমি সকাল থেকেই ভিডিও শুরু করি, তাই আজকে একটু বেলার থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমার স্নান করা হয়ে গিয়েছে আর সকালের কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর স্নান করার আগেই কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম। এখন স্নান করে তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কালকে যেহেতু জামা কাপড় কাচা হয়নি, সেহেতু আজকে একটু বেশি হয়েছে। এগুলো কিন্তু একদিনের জামা কাপড় নয়, দুদিনের জামা কাপড়। আর এখন তো গরম পড়ে গেছে, সেই কারণের জন্য কিন্তু জামা কাপড়গুলো একটু বেশি হবে কাচার জন্য। এই যে মামামের 2-3টে জামা কাপড় হবে দিনে, ও এই যে গরমে ঘেমে যাবে তখন একটা জামা খুলে দেব, আবার একটু জল ঘাটলে সেই জামাটা ভিজে গেলে সেটা আবার খুলে রাখতে হয়। আবার আমিও দেখো ঘেমে যাই নাইটি পরে রান্না করতে করতে, তখন ধরো ভাবলাম নাইটিটা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরি। তো এইভাবে কিন্তু গরমের সময় বেশি জামা কাপড় হয়ে যায়। আর একবার দেখো বাইরের রোদটা, একবার দেখো এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো। তবুও তো আমি যখন জামাকাপড়গুলো নাড়ছিলাম তখন কিন্তু একটু কম ছিল রোদ। তবে বেলাটা যত বাড়ছিল না, রোদের পরিমাণটাও কিন্তু ততই বাড়ছিল। বেলার দিকে তো একদমই বাইরে আসা যাচ্ছিল না, রোদের এতটা তাপ ছিল। তবে এত তাড়াতাড়ি যদি এত রোদের তাপ থাকে, তাহলে আর কটা দিন পরে কি হবে বলো তো, সেই চিন্তায় কিন্তু বসে আছি। আর আমাদের ঘরটা এত গরম হয় না কি বলবো, ছাদটা এত নিচু তো, সেজন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘর গরম হয়। এত গরমে যে কি করব মামামকে নিয়ে, শুধু সেটাই ভাবছি। আর আমাদেরটা বাইরেটাও অত ভালো নয় যে বাইরে গিয়ে থাকবো। দেখেছই তো চারপাশে বাগান টাগান, মানে অনেক পোকামাকড় চলে আসে, বুঝতেই তো পারছো বাগান থেকে কত কি পোকামাকড় আসতে পারে। তো সেই জন্য না ঘরের মধ্যেই থাকতে হয়। আর এতটা পরিমাণে গরম না, ভীষণই কষ্ট হয় আমাদের। আর এই যে স্নান করে নিয়েছি, এখন তো পুজোটা দিতে হবে। স্নান করে আগে প্রথম কাজ থেকে পুজো দেওয়া, পুজো না দিলে তো ভালোই লাগে না। তো সেই জন্য এখন এই যে পুজোটাও দিয়ে নেব। আর যেহেতু এখনও বেশি বাজেনি, সবে 8টা মতনই বাজে, সেহেতু পুজো দিয়ে তারপরেই রান্না টান্না যা করার করব। আর এই যে পুজো দেওয়ার জন্য বাসনগুলো নিয়ে আমি এখন কলপাড়ে চলে এসেছি, এগুলোই মেজে নিচ্ছি। আর ওইদিকে মনে হয় হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম, ঠিক আমার মনে পড়ছে না। হ্যাঁ, ওর সঙ্গেই হবে, তাছাড়া আর কার সঙ্গে কথা বলবো বলো। বাড়িতে তো হাজব্যান্ড আর মেয়ে ছাড়া আর কেউ নেই। 2-3 দিন পরেই মা চলে আসবে। তাড়াতাড়ি আসার কথা ছিল, তবে এখানে এখন রয়েছে, আসতে দিচ্ছে না মাসি। তো সেই জন্য মাসি বাড়িতেই রয়েছে। চন্দ্রানী কমেন্ট করেছো, তুমি বলেছো দিভাই তোমাকে না আমার খুব ভালো লাগে, তুমি আমার বন্ধু হবে দিদিভাই। আরে কেন হব না বলুন, আমি তো তোমার বন্ধু হয়েই গেছি, বাদ রইলাম কোথায়? অবশ্যই বন্ধু হব, কেন হব না। আর তুমি এটাও বলেছো যে তোমার বাড়ি চন্দননগর, আর আমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বগুলাতে। তুমি কি চেনো? যদি চেনো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এই দেখো আমি এখন কিন্তু পুজো দিতে বসে পড়েছি, তাড়াতাড়ি করে এখন পুজোটা দিয়ে নেব। পুজো দিতে আমার বেশ ভালোই লাগে জানো তো। বিয়ের আগেও কিন্তু আমি পুজো দিতাম, স্কুল কলেজ যেখানেই যেতাম না কেন, আগে স্নান করে পুজো দিতাম তারপরে যেতাম। না হলে কি বলো তো, মায়ের খুব কষ্ট হয়ে যেত। মা অন্য কাজ করতো, তো এবার অন্য কাজ আমি তেমন করতাম না, সেই জন্য এই যে পুজো দেওয়া এইগুলো আমি করে দিতাম মাকে, তাতে করে মায়ের একটু খাটুনি হতো। তো সেই অভ্যাসটাই কিন্তু আমার রয়ে গিয়েছে। আর শ্বশুরবাড়িতে এসেও দেখো আমাকে এই পুজো দিতে হয়, অন্য কেউ পুজো দেওয়ার মতো নেই, তো আমাকে তো দিতেই হবে। এখন যদি শাশুড়ি থাকতো তাহলে কিন্তু পুজোটা হয়তো উনি দিতেন বা নাও দিতেন, তো হয়তো দিতেন থাকলে পরে, তো সেটা তো নেই। তাই আমাকেই দেখো পুজো সংসারের কাজকর্ম সমস্তটাই কিন্তু একাই করতে হয়। রিনা খাতুন কমেন্ট করেছো, হাই আমি তোমার নতুন বন্ধু, আমি তোমার কাজগুলো দেখতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ গো, তুমি আমার কাজ দেখতে এত ভালোবাসো। আর তুমি যেহেতু বলেছো তুমি আমার নতুন বন্ধু, সেহেতু তোমাকে একটাই কথা বলবো, এভাবে আমার পাশে থেকো, বন্ধুর হাত ছেড়ে কিন্তু একদমই যেও না। আর আজকে সকালে না একটু রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে। এক এক দিন এক একটা খেতে ভালো লাগে, তবে ওই যে বানানোর আলসিতে না বানানো হয় না। আলসিও ঠিক নয়, কি বলো তো, টাইম করে উঠতে পারি না। ভাতটা বসিয়ে দিয়ে তো অন্য কাজ করা যায়, কিন্তু এই সমস্তগুলো করলে কিন্তু অন্য কাজগুলো করা যায় না, সেই জন্যই করা হয় না।
তো মাঝে মাঝে একটু অন্যরকম খেতেও ভালো লাগে। তো আজকে এই যে দেখো আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি। আর যেহেতু কালকে ডাল রয়েছে সেহেতু না আমাকে আর অন্য ঝামেলা করতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্যই আজকে রুটি বানানো। হাজব্যান্ডকে বললাম ডাল রয়েছে তাহলে চলো আজকে একটু রুটি বানিয়ে নিই, মাঝে মাঝে একটু অন্য খাবার খেতে ভালোই লাগে। তো ও বললো ঠিক আছে বানাও। তো সেই ক্ষেত্রে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো জানো আমি অনেক চেষ্টা করছি ফোলানোর, খুব কষ্ট করে কিন্তু আজকে রুটিগুলো আমি ফোলাচ্ছি। তবে ভালোই ফুলেছিল মোটামুটি। মানে আমার পক্ষে অনেকই ভালো ফুলেছিল, কেন কি আমি রুটি অতটা ফোলাতে পারি না, আর এই গ্যাসে আমি রুটি একদমই ফোলাতে পারি না। তো আজকে কিন্তু ভালোই রুটিগুলো ফুলে যাচ্ছিল। আর রুটিগুলো ফুললে না খুব ভালো লাগে জানো, মন থেকে ভীষণ ভালো লাগে। আর এখন সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর আমি যতবার রান্নাঘরে রান্না করি ততবারই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এতে করে কিন্তু সমস্তটাই গোছানো গাছানো লাগে। তুমি যদি রান্না করে ওই রকম করে ফেলে রেখে রেখে দাও তাহলে কিন্তু খুব বাজে দেখায়। কেউ যদি এসে দেখে তোমার রান্নাঘরটা এরকম বাজেভাবে রয়েছে তাহলে কিন্তু তার মনে অনেক কথা আসবে, সে অনেক রকম ভাববে তোমার সম্বন্ধে। তো সেই জন্য আমি কিন্তু রান্না হয়ে গেলেই সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই, এতে করে নিজেরও রান্না করতে ভালো লাগে, পরবর্তী যখন রান্না করতে যাব তখন কিন্তু নিজেরও ভালো লাগবে। আর মামনি বুনু কমেন্ট করেছো, লাল শাড়ি পরে লাল পরি লাগছে গো দিভাই তোমাকে, আর মাম্মামকেও খুব সুন্দর লাগছে দিভাই, আমডাল আমার খুব ভালো লাগে গো। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ আমার এত প্রশংসা করার জন্য। আমাকে কিন্তু এত প্রশংসা কেউ করে না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল বুনু, এভাবেই পাশে থেকো, এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও। আর এখন আমি সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘরে এলাম। ঘরে এসে দেখো বিছনা গুছিয়ে নিয়েছি, বিছনাটা ঝেড়ে মুছে নিয়েছি। এখন এই যে ঘরে যে সমস্ত আমার ছোট্ট ছোট আসবাবপত্রগুলো আছে, মানে কি বলবো, এগুলো আর খুব দামি নয়, অল্প দামি আসবাবপত্রগুলো রয়েছে, সেগুলোকে এখন একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এগুলো সত্যি কথা বলতে অত দামি না হলেও আমার কাছে কিন্তু অনেকটা দামি, তাই এগুলোকে কিন্তু আমি অনেক যত্ন করে রাখি। দেখো তোমরা বলবে যে এইগুলো 5-6 বছর বয়স হয়ে গেছে, আমি কত সুন্দর পরিষ্কার করে রেখেছি না। এটা কিন্তু আমার কথা নয়, এটা আমার বাড়িতে যে আসে সেই বলে যে তোমার সমস্ত কিছু কত সুন্দর গুছিয়ে পরিপাটি করে রেখেছো, খুব ভালো লাগে দেখতে। আমারও ভালো লাগে জানো, এই যে জিনিসটাই আমি কিনি না কেন, সেটা 1 টাকার হোক না কেন, 1 টাকার হোক কি 1000 টাকার, আমি কিন্তু সমানভাবে যত্ন করে রাখি জানো, এতে আমার খুব ভালো লাগে। জিনিসপত্র যত্নে রাখলে দেখবে অনেক দিন ভালো থাকে আর অনেক দিন নতুন থাকে। তাই আমি দেখো আমি কিন্তু বাড়ির এই যে জিনিসপত্রগুলো এগুলোকে খুব যত্ন করি। আর প্রতিদিন তো টুকটাক মানে মুছেই রাখি যেখানে ধুলোবালি পড়ে, তবে সপ্তাহে একটা দিন কিন্তু আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করি। আর মাসে একটা দিন তো ডিপ ক্লিন করি, একদম সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করি। তবে সপ্তাহে একদিনও কিন্তু আমি এই যে পরিষ্কার করে নিই এগুলো একটু ভালো করে, তাতে করে আমি যেদিন ডিপ ক্লিনিং করি তাতে করে কিন্তু আমার বেশি কষ্ট হয় না। আর কি বলো তো একটা কথা, কি আমাদের এই যে ভাঙা ঘর, মানে পুরনো ঘর আর কি, তো এই ঘরে কিন্তু ধুলোবালি বেশি পড়ে গো, প্রচুর পরিমাণে নোংরা হয়। পাকা ঘর নতুন ঘরে কিন্তু এত ধুলোবালি পড়ে না, সেই জন্য আমার খাটনিটা বেশি করতে হয়। আর এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি আছে, প্রচুর কষ্ট হয় জানো। তোমরা অনেকে বলেছো দি ভাই তুমি কাজ করার সময় নাকে মাস্ক পরে নেবে, মাস্ক পরে না আমি থাকতে পারি না এত গরমে না। আর মাস্ক তো করোনার সময় পরতাম, সেটা যে কোথায় রেখেছি আমি না খুঁজেও পাচ্ছি না, এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। তোমাদের কাছে কি কোনো এর মানে সুফল মানে পাওয়া যাবে কি জানো তোমরা কিছু? ডাস্ট অ্যালার্জিতে কি করব? আমার নাকে ডাস্ট অ্যালার্জি গো, গায়ে না নাকে, মানে এই সমস্ত ধুলোর কাজ করলে না প্রচুর পরিমাণে হ্যাঁচি হয়, নাকের মধ্যে মানে কুটকুট করে। আর এটা শুধু আমি যে নোংরা ঘাটলে তবেই হয় তাও না, এমনিতেই হয়, হঠাৎ করে হয়তো বসে রয়েছি, হঠাৎ করে হ্যাঁচি শুরু হয়ে গেল, এরকমই হয়। তবে এটা কিন্তু শীতের দিনে কম হয়, গরমের দিনেই বেশি হয়। শীতের দিনে একটু বুঝতে পারিনি, তবে এই যে গরম পড়েছে না, এখন প্রত্যেকটা দিনই আমার এই অবস্থা, কোন সময় যে মানে অ্যালার্জি চলে আসবে বুঝতেই পারি না। তো যাই হোক, অর্জিনা কমেন্ট করেছো, বলেছো দি ভাই আমার একটু অসুবিধার জন্য তোমার ভিডিও দেখতে পারিনি, পরে দেখে নেব, আজকে এই ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ বুনু। তুমি ঠিক আছে, অসুবিধা তো থাকতেই পারে, সবারই সুবিধা অসুবিধা তো থাকবেই বলো। তো তোমার যখন টাইম হবে তুমি নিশ্চয়ই আমার ব্লগগুলো দেখে নিও। রিয়া লাইফস্টাইল থেকে রিয়া কমেন্ট করেছো, অনেক সুন্দর হয়েছে দিভাই ভিডিওগুলো। থ্যাংক ইউ গো, তোমাদের এত ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে, তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো।
আমাদের এই যে ইউটিউবে একটা ভিডিও বানাতে না ভীষণ কষ্ট হয় জানো। সকাল থেকে রাত অবধি এই যে ক্যামেরা সেট করে ভিডিওর সামনে সমস্ত কাজকর্ম করা, সমস্ত কিছু গুছানো, এগুলো কিন্তু করতে ভীষণ কষ্ট হয়। আর এই যে এখন গরম পড়ে গেছে, এখন তো আরও বেশি কষ্ট হবে। তো সেই পরিমাণে আমরা যে পরিমাণে কষ্ট করি না, সেই পরিমাণে না একটু ভিউজ আসে না জানো, ভীষণ খারাপ লাগে। জানি হয়তো কোনো কমতি রয়ে যায় আমাদের ভিডিওতে, সেই জন্য ভিউজ আসে না। তো কি করা যাবে বলো তো, মনটা খারাপ হয়ে যায় দিনের শেষে যখন ভিউজের অবস্থাটা দেখি। তো এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না, ভিউজ একদমই ডাউন হয়ে যাচ্ছে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। কষ্ট তো করছি, তবে হয়তো মনে হচ্ছে কোনো জায়গায় কোনো খামতি রয়েই যাচ্ছে জানো তো, সেই জন্য এরকম হচ্ছে। দেখো সকালে তোমাদের বললাম না যে রোদের পরিমাণটা এত যে সকালের কাজকর্ম করতে না করতে কিন্তু এর মধ্যে আমার জামাকাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে। তবে একবার আমি কিন্তু জামাকাপড়গুলো উল্টে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এগুলো তাড়াতাড়ি ঘরে তুলতে পারি। কেন কি রোদের মধ্যে যত জামাকাপড় থাকবে তত কিন্তু জামাকাপড়গুলো নষ্ট হয়ে যাবে, আর রোদের যা তাপ, সেই জন্য একবার উল্টে দিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে জামাকাপড়গুলো ঘরে নিয়ে যাচ্ছি। আর শীতের সময় তোমাদের মনে আছে সেই সকালে জামাকাপড় নাড়তাম, বিকাল অবধি কিন্তু শুকাতো না, সেটা তুলে রাখতাম, পরের দিন সকালে আবার মেলতাম, তারপরে গিয়ে শুকাতো। আর এখন অবস্থা দেখো, এই তো অবস্থা। সত্যি ভীষণই মানে কি বলবো, কষ্টদায়ক অবস্থা এখন এত গরমে। আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না, আজকে একটু ডিম রান্না করব। মাছ কি বলো তো, আমাদের একটু মাছ কমই খাওয়া হয়, ডিমটাই বেশি খাওয়া হয়, তোমরা হয়তো দেখে থাকবে আমার ব্লগে। মাছ এনে যে কাটাকুটি ধোয়া, এটাই হচ্ছে অসুবিধা হয়ে যায় জানো। তো একটা বুনু আমাকে কমেন্ট করেছিল, দি ভাই তুমি উনুনে রান্না করো না। আমি বুনুটার কমেন্টসটা পড়েছিলাম, বাট উত্তর দেওয়া হয়নি। তবে আমার নামটা মনে পড়ছে না। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি উনুনে রান্না করি না। না গো বুনু, আমি উনুনে রান্না করি না। কি করে করব বলো তো, ছোটো মাম্মামকে নিয়ে আমি উনুনে রান্না করতে পারি না। আর এদিকে আমার একটা যেহেতু দোকান হয়েছে, রান্না করতে করতে আমাকে কিন্তু দোকানটাও চালাতে হয়। সেই জন্য আমি কিন্তু মানে উনুনে রান্না করি না। কেন কি উনুনের আগুন ধুয়ে দৌড়ে দোকানে আসতে পারবো না, সেই জন্য অসুবিধা হয়ে যায়। আর এই যে গ্যাসে রান্না করছি, আমি কিন্তু রান্না করতে করতেও দৌড়ে দোকানে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর মাম্মাম এখনও যেহেতু ছোট, সেহেতু আমি আর উনুনে রান্না করার রিস্কটা নিচ্ছি না। তবে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি উনুনের একটা রান্না মানে উনুন বানিয়েছিলাম বাইরে, তো সেখানেই রান্না করতাম, ভাত করতাম আর কি। তো সেটা এখন বন্ধ করে দিয়েছি। তো মাম্মাম যখন বড় হবে, ভবিষ্যতে মানে ইচ্ছা আছে একটা রান্নাঘর করব বাইরে, তবে এখন নয়, ভবিষ্যতের কথা বলছি। তবে আমার না প্রচুর জ্বালানি, বাইরে তো দেখো কত গাছপালা, তো সেখান থেকে অনেক জ্বালানি চলে আসে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।